যেমন সর্দি কাশি হওয়া বা ঠান্ডা লেগে যাওয়ার প্রথম কারণই হচ্ছে সিজন চেঞ্জ। আমি আমার কয়েকটা ভিডিও তোমাদের এই ভিডিওটার মধ্যে শেয়ার করব যে সেই টাইমে আমাকে কিভাবে নিউলাইজার দেওয়া হয়েছিল, আমি কিভাবে ওই বুকে যে সর্দিটা জমে গেছিল সেখান থেকে কিভাবে রিকভার করেছিলাম। আমার একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করে দেবো। হ্যালো বন্ধুরা, সুমিস ডেইলি লাইফে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর নতুন বছরেরও তোমাদের অনেক শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার সবাইকে। আর ঠাকুরের কৃপায় আমিও খুব ভালো আছি। তো আবার আজকে আর একটা নতুন টপিক নিয়ে তোমাদের সামনে আমি এসেছি। এই টপিকটা যেটা প্রেগনেন্সির উপর আমি বলবো, খুব ইম্পর্টেন্ট একটা টপিক এবং আশা করি অনেক হবু মায়েদের এটা অনেক হেল্প করবে। এবং প্রেগনেন্সিতে এটা কিন্তু খুব কমন একটা প্রবলেম। তো আমরা জানি একটা মেয়ের প্রেগনেন্সি পিরিয়ড 9 মান্থ থেকে 10 মান্থের মধ্যে থাকে। তো এই প্রেগনেন্সি পিরিয়ডে প্রথম 3 মাস এবং লাস্টের 1 মাস মায়েদের কাছে খুব ক্রুশিয়াল থাকে, কারণ প্রথম 3 মাসের মধ্যে সর্দি কাশি, ঠান্ডা লেগে যাওয়া বা একটা শুকনো কাশি, এই প্রবলেমটা অনেক প্রেগনেন্ট মহিলাদের মধ্যে হয়ে থাকে। এবং লাস্টের 1 মাসের মধ্যে ঠিক ডেলিভারির আগেও এই সমস্যাগুলো দেখা দেয়। তো এই সমস্যাগুলো হলে তোমরা কি কি করবে, ভয় পেয়ে যাবে না একটুতে। তো আমি আজকে সেই সমস্ত সিমটমগুলো আর কারণগুলো নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। যেমন সর্দি কাশি হওয়া বা ঠান্ডা লেগে যাওয়ার প্রথম কারণই হচ্ছে সিজন চেঞ্জ। তো সিজন চেঞ্জ কিন্তু মানুষের শরীরের ওপর, সেটা প্রত্যেকটা মানুষের শরীরের ওপরই খুব বড় একটা এফেক্ট করে। এবং যাদের প্রেগনেন্সি ধরো শীতকালে এসছে বা বর্ষাকালে এসছে, তাদের কিন্তু এই প্রবলেমগুলো বেশি করে হতে দেখা যায়। আর একটা কথা বলি বন্ধুরা, এই সময় এই প্রবলেমগুলো কেন এত বেশি দেখা দেয়, তার আরেকটা কারণ হচ্ছে এই সময় মেয়েদের শরীরে এত রকম হরমোনাল চেঞ্জেস হয় যে যার কারণে মেয়েদের যে ইমিউন যে সিস্টেমটা সেটা কিন্তু অনেকটা দুর্বল হয়ে যায়। সেই কারণের জন্য সেই টাইমে যে কোনো রকম ভাইরাস অ্যাটাক খুব তাড়াতাড়ি হয়। এবং যেই কারণের জন্য ডাক্তাররা এই টাইমে কিন্তু খুব সাবধানে থাকতে বলে, বাড়ির ভেতরেই বেশিরভাগ থাকতে বলে, বা অন্য আদার্স কারোর যদি সর্দি কাশি হয়ে থাকে, এই টাইপের জার্মস যদি কাউকে অ্যাটাক করে থাকে, সেখান থেকে কিন্তু নিজেকে ডিস্টেন্স মেনটেন করে ডাক্তাররা কিন্তু থাকতে বলেন। প্রথমেই আসি, সর্দি কাশি কিন্তু অনেক রকমের হয়। যদি খুব হালকার মধ্যে ধরো সর্দি কাশি হয়েছে বা হালকা গলা ব্যথা হয়েছে, প্রথম স্টেজে তোমরা বাড়িতে কিছু কিছু করণীয় জিনিসের মাধ্যমেই কিন্তু এগুলোকে কমিয়ে নিতে পারবে। যেমন প্রথমে বাড়িতে কয়েকদিন 2 থেকে 3 দিন তোমরা আদা দেওয়া চা খেতে পারো, সারাদিনে 2 থেকে 3 বার হালকা নুন জলে গার্গেল করতে পারো। এবং এই টাইমে কিছু কিছু মেডিসিন তোমরা খেতে পারো, যেটা তোমাদের ডক্টরও সাজেস্ট করে দেবেন। এবং আমি নিজে যেহেতু এই ফেসটা দিয়ে গেছি একটা সময়, তো আমি জানি এই সময় প্যারাসিটামলটা খাওয়া যায়, এটা খুব নর্মাল একটা ওষুধ। তো এই কয়েকটা জিনিস তোমরা করে প্রথম 2-3 দিন কিন্তু দেখতে পারো যে তোমাদের গলা ব্যথাটা কমছে কিনা, বা কাশিটা কমছে কিনা, বা সর্দিটা কমছে কিনা। যদি তোমরা দেখো যে 2-3 দিন এই সমস্ত কাজগুলো করার পরে তোমাদের কমে গেল, তো খুব ভালো কথা। আর যদি তোমরা দেখো যে না, 2-3 দিন ওভার হয়ে যাওয়ার পরে গলা ব্যথাটা আরো বেশি বাড়ছে, টনসিলের জায়গাটা যন্ত্রণা করছে এবং কাশিটাও প্রচন্ড পরিমাণে বেড়ে যাচ্ছে, কাশতে কাশতে তোমরা হাঁপিয়ে যাচ্ছ, যেহেতু সেই সময় পেটের মধ্যে বেবি থাকে, এবার সেই কারণেও একটা শ্বাসকষ্টের সমস্যা হতে পারে। তো এই টাইপের প্রবলেমগুলো যখনই দেখবে আস্তে আস্তে বাড়ছে, তখনই কিন্তু তোমরা যে যার ডাক্তারের সাথে কনসাল্ট করবে। ডাক্তারবাবুরা এই টাইমে অ্যান্টিবায়োটিক না দিলেও ওনাদের কাছে কিন্তু অনেক রকমের মেডিসিন থাকে এই প্রবলেমগুলো সলভ করার জন্য, যেটা আমার ক্ষেত্রেও হয়েছিল। আমার কিন্তু প্রেগনেন্সির প্রথম 3 মাসের মধ্যে একবার মারাত্মক রকম ড্রাই কাশি হয়েছিল। তো আমি প্রথমে বাড়িতে আদা ফাদা এসব খেয়ে চেষ্টা করেছিলাম সেই কাশিটা কমানোর, গরম জল, কিন্তু সেটা কমেনি কোনোভাবে। ডাক্তারবাবু আমাকে একটা মেডিসিন দিয়েছিল, সেইটা খাওয়ার পরে কিন্তু আমার সেই কাশিটা কমেছিল। এবং যখন কাশিটা হয়েছিল, আমাকে অনেক রকম সবাই বলছিল যে মিসক্যারেজ হওয়ার একটা টেন্ডেন্সি থাকে, যেহেতু এই টাইমে বেশি কাশা ভালো না। তো এগুলো কিন্তু সব ভুল ধারণা। কাশি সর্দির সাথে কিন্তু মিসক্যারেজের কোনো রকম লিঙ্ক থাকে না বন্ধুরা, এটা তোমাদের ক্লিয়ার করে আমি বলে দিলাম। আর আরেকটা ফেস আমার এসেছিল, যেটা আমার 8 মাসে যখন আমি পড়েছিলাম, 8 থেকে 8.5 মাসের মধ্যে, ওই টাইমটা আমার কিন্তু মারাত্মক রকম একটা ঠান্ডা গরমি লেগে গেছিল। যেহেতু আমার বেবি হয় সেপ্টেম্বরে, এবং এপ্রিলের ঠিক ওই টাইমটায় আমার এসি গরম এইভাবে আমার একটা মারাত্মক রকমের ঠান্ডা লেগেছিল, এবং যেটা পুরো সর্দিটা আমার বুকের মধ্যে বসে গেছিল। এবং আমি 2 দিন দেখি আর কি, 2 দিন দেখার পরেই আমার কষ্টটা খুব বেড়ে যায়। তো আমাকে শেষ অবধি ডাক্তারবাবুকে ফোন করি, উনি আমাকে নিমুলাইজার নিতে বলেন, এবং নিমুলাইজারের মাধ্যমে আমার বুকের ভেতর থেকে সেই সর্দিটাকে বার করা হয়। এবং তার সাথেও আরও অনেক রকম মেডিসিন ডাক্তারবাবু আমাকে দিয়েছিলেন। তো ওই ফেসটা সবাই আমরা একটু ভয় পেয়ে গেছিলাম যে আমার যেহেতু এতটা কোল্ড অ্যান্ড কাফ হলো, আমার বেবির কোনো রকম সমস্যা হবে কিনা। বাড়ির বড়রা যারা ছিলেন তারাও অনেক রকম বলছিলেন, চিন্তা করছিলেন, কিন্তু ঠাকুরের আশীর্বাদে সেরকম কোনো সমস্যা হয়নি। নিমুলাইজারটা নেওয়ার পর আমার ঠিক 5 থেকে 6 দিনের মাথায় আমি আস্তে আস্তে কিওর হওয়া শুরু হই, এবং পুরোপুরি ওটা ভালো হয়ে গেছিলো। এবং তার সাথে উনি কাফ সিরাপও দিয়েছিলেন।
তো একটা কথাই তোমাদের বলবো বন্ধুরা, যদি তোমাদেরও এরকম সর্দি কাশির ফেজটা আসে, তোমরা কিন্তু টেনশন করবে না বা ভয় পাবে না। এই প্রেগনেন্সির সময় অনেক কিছুই হয় আমাদের, এবং সর্দি কাশি, জ্বর, ঠান্ডা লাগা এটাও খুব কমন ব্যাপার। তো যদি সেরকম প্রবলেম হয়, তোমরা অবশ্যই তোমাদের ডাক্তারের সাথে গিয়ে কনসাল্ট করবে, এবং উনি যেটা বলছেন বা যে মেডিসিনটা বলছে সেটা তোমরা অবশ্যই নেবে। আর আরেকটা কথা হচ্ছে, তোমরা কিন্তু নিজেরা কোনো সময় কোনো কাউন্টার বা কোনো মেডিসিন কিন্তু একদমই নিতে যাবে না। অনেকের মধ্যে এটা টেন্ডেন্সি থাকে যে ডাক্তারকে সবসময় ফোন করে জিজ্ঞাসা করার দরকার নেই, বা একটা ছোটোখাটো কিছু হয়েছে আমরা নিজেরাই মেডিসিন খেয়ে নিলাম, ওষুধ দোকানে বলে খেয়ে নিলাম। কিন্তু প্রেগনেন্সি চলাকালীন এই ভুলগুলো তোমরা ভুলেও করবে না, কারণ প্রেগনেন্সির সময় প্রত্যেকটা মেডিসিন কিন্তু প্রচণ্ড প্রচণ্ড গুরুত্বপূর্ণ আর খুব এফেক্ট পড়ে সেটা বেবির ওপর। হ্যাঁ, তো সেই কারণের জন্য তোমরা প্রেগনেন্সির সময় যে কোনো মেডিসিনই খাও না কেন, যে কোনো প্রবলেমই ফেস করো না কেন, নিজেদের ডক্টরের সাথে কনসাল্ট করে ছাড়া কোনো মেডিসিন তোমরা নিজেরা ওষুধ দোকানে বলে কিন্তু খাবে না। আর আমি কয়েকটা ঘরোয়া টোটকা তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা। যদি দেখো যে তোমাদের প্রচন্ড কাফ অ্যান্ড কোল্ড হয়েছে বা জ্বর হয়েছে, গা হাত পায়ে ব্যথা হয়েছে, তোমরা এই কটা জিনিস করতে পারো। তার মধ্যে প্রথম হচ্ছে কালো জিরে আর রসুন হালকা তেলে গরম করে তোমরা ভাতের সাথে এই সময় খেতে পারো, এটা খুব উপকারী, কোনো ক্ষতি নেই। আর একটা হচ্ছে তোমরা এই সময় খুব বেশি করে প্রোটিন ইনটেক করতে পারো, যেহেতু শরীরটা একটু দুর্বল লাগে, যেহেতু বেবি আছে, প্রোটিনটা তোমরা ইনটেক করতে পারো। সেটা তোমরা এই সময় নানা রকমের স্যুপ ট্রাই করতে পারো, চিকেন দিয়ে হোক বা নানা রকম ভেজিটেবলস দিয়ে হোক, এটা কিন্তু খুব উপকারে লাগে। আর একটা হচ্ছে এই টাইমে একটু আয়রনটা তোমরা যেরকম যা খাচ্ছ সেটা কিন্তু রেগুলার ভালোভাবে ইনটেক করবে আয়রনটা, এবং খাবারের সোর্স দিয়েও তোমরা এই টাইমে আয়রনটা বেশি করে ইনটেক করতে পারো, তাহলে তোমাদের রিকভারিটা খুব তাড়াতাড়ি হবে। আর আরেকটা জিনিস তোমরা, এটা আমি প্রথমেও বলেছি এখনো বলছি, যদি বাড়িতে কারোর সর্দি কাশি জ্বর এই টাইপের জিনিস হয়ে থাকে, বা এখনো এগুলো খুব হচ্ছে ওয়েদার চেঞ্জের কারণে, যদি হয় তোমরা প্রেগনেন্ট থাকো, তাহলে কিন্তু সবসময় নিজেকে একটু আলাদা এবং দূরত্ব মেনটেন করার অবশ্যই চেষ্টা করবে। সেরকম প্রয়োজন হলে তোমরা হালকা মাস্ক ইউজ করতে পারো বাইরে যখন বেরোচ্ছ, বা বাড়িতে যদি কেউ এফেক্টেড থাকে সেখান থেকে নিজেকে নিজের বেবিকে প্রোটেক্ট রাখার জন্য একটু মাস্ক ইউজ করতে পারো। এই জিনিসগুলো করলে তোমরা কিন্তু তাও অনেকটা হেল্প পাবে। তো এগুলো তোমরা করে দেখতে পারো। আরেকটা জিনিসও তোমাদেরকে বলে দিই বন্ধুরা, প্রেগনেন্সির একদম লাস্ট স্টেজে এসে যদি কোনো মা এইভাবে সর্দি কাশি বা জ্বরে আক্রান্ত হয়ে পড়ে, তাহলে তখন কি কি সাবধানতা তোমরা অবলম্বন করবে। যদি একদম লাস্টের দিকে তোমাদের এই সমস্যাগুলো হয়, তাহলে কিন্তু তোমরা 3 থেকে 4 দিন ঘরোয়া টোটকাগুলো করে, এবং জ্বরটা কতটা উঠছে বাড়ছে বা তোমাদের কষ্টটা কতটা বাড়ছে কমছে সেটা মাথায় রেখে কিন্তু তোমরা বেশি দেরি না করে সঙ্গে সঙ্গে ডাক্তারের সাথে কনসাল্ট করবে। এবং লাস্টের দিকে যদি তোমাদের এই সমস্যাগুলো হয়, সবসময় একটা জিনিস খেয়াল রাখবে, বাচ্চার মুভমেন্ট, বেবি মুভমেন্ট কেমন আছে, সারাদিনে বেবি কতটা মানে ঘোরাঘুরি করছে বা নড়ানড়ি করছে সর্দি কাশি জ্বর এগুলো হলে। আর যদি দেখো যে জ্বরের পরিমাণটা বাড়তেই থাকছে, প্যারাসিটামল চার্জ করার পরেও তোমাদের জ্বরটা কমছে না, বারবার আসছে, তো তাহলে কিন্তু তোমরা একদম দেরি করবে না। যেহেতু এই টাইমটা মানে ডেলিভারির টাইম হয়ে আসে, তোমরা ইমিডিয়েট ডাক্তারের সাথে গিয়ে কনসাল্ট করবে। সেরকম ওনারা বুঝলে ডেলিভারিটা হয়তো তাড়াতাড়ি ওনারা করে দিতে পারেন, বা আরও অন্যান্য কিছু যদি মানে প্রিকশন নেওয়ার থাকে সেটাও ওনারা নিতে পারে। তো এই জিনিসগুলো তোমরা কিন্তু মাথার মধ্যে রাখবে সর্দি কাশি হলে। আর আমি আমার কয়েকটা ভিডিও তোমাদের এই ভিডিওটার মধ্যে শেয়ার করব, যে সেই টাইমে আমাকে কিভাবে নিউলাইজার দেওয়া হয়েছিল, আমি কিভাবে ওই অত মানে বুকে যে সর্দিটা জমে গেছিলো সেখান থেকে কিভাবে রিকভার করেছিলাম, আমার একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করে দেবো। তাহলে তোমাদের দেখেও কিছুটা মানে মানসিক শান্তি হবে, বা তোমরা বুঝতে পারবে, সুবিধা হবে। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আর তোমাদের যদি এই ভিডিওটা নিয়ে আর কোনো প্রশ্ন থাকে, তাহলে আমাকে মেসেজে অবশ্যই তোমরা কোয়েশ্চেন করতে পারো, আমি অ্যান্সার দিয়ে দেবো। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমরা কি কি টপিকের ওপর ভিডিও দেখতে চাইছো সেগুলো কিন্তু জানিও। যেমন অনেক বন্ধুরা আমাকে বলছে যে দিদিভাই তুমি এই টপিকের ওপর ভিডিও করো, এটা কিন্তু আমার কাছে একটা বিশাল বড় পাওনা, এবং এগুলো আমার খুব ভালো লাগে যে তোমরা আমার ব্লগটা এত মন দিয়ে সবাই দেখো, আমার কাছে রিকোয়েস্ট করছো যে দিদিভাই এই টাইপের ভিডিও তুমি নিয়ে আসো, আমাদের খুব হেল্প হবে। এর জন্য তোমাদের সকলকে অনেক ধন্যবাদ। আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম।